নির্বাচন কমিশনারদের শপথ রোববার। আস্থা রাখতে চায় বিএনপি। সংস্কারের পক্ষে হলেও নির্বাচনে দীর্ঘ সময় নেওয়া অযৌক্তিক। আসামিদের বিচারের পর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে আওয়ামী লীগ। মার্কিন সমসাময়িকী টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস। রাজধানীতে বেড়েছে হত্যাকাণ্ড। নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ। রাজনৈতিক ও আধিপত্য বিস্তারী কারণ বলছে র্যাব। ক্রাইম ম্যানেজমেন্ট যে আমাদের যে ডেটা আমাদের যে বিভিন্ন ব্যাটালিয়ন রয়েছে এবং পুলিশের সাথে এবং যৌথ বাহিনীর ব্যানারে আমরা সে সকল তথ্যগুলো পর্যালোচনা করছি যে কারা এই ধরনের কার্যকলাপে জড়াচ্ছে। কিছুটা কমেছে শীতের সবজির দাম। এখনো চড়া আলু, মাংস। সুপার শপের প্যাকেজে মিটছে মধ্যবিত্তদের আমিষ চাহিদা। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানাকে স্বাগত জানালো বিভিন্ন দেশ। ইতালিতে ঢুকলে গ্রেফতারের হুঁশিয়ারি। রায় প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। এবং অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। ব্যর্থতা ভুলে সামনে তাকাতে চান মিরাজ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার শপথ নেবেন রোববার। ওই দিন দুপুর 1:30টায় নতুন কমিশনারদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও 4 কমিশনারকেও নিয়োগ দেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দায়িত্ব নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় তার কমিশন। নতুন নির্বাচন কমিশনের উপর বিএনপি আস্থা রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। বলেন, নির্বাচন কমিশন গঠন নির্বাচনের পথে একটি পদক্ষেপ বলেও মনে করেন তিনি। শুক্রবার নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে কথা বলেন তিনি। বলেন, সংস্কারের পক্ষে বিএনপি, তবে এই জন্য দীর্ঘ সময় নেওয়ার কোনো কারণ নেই। সেনানিবাসের যে বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে বের করা হয়েছিল তা ফিরিয়ে দিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মোয়াজ্জেম হোসেন আলাল। কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। এদিকে দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় শেখ হাসিনার 15 বছরের শাসনামলে অন্তত 3,500 মানুষ নিখোঁজ হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয় নানা আলোচনা। এবার টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে অন্য দল নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন, আওয়ামী লীগ ততটাই স্বাধীন। তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই চলবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়া এবং সেখান থেকে কথা বলার বিষয়টি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, তাকে শুধু ভারত আশ্রয় দেয়নি, সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি সেখান থেকে কথা বলছেন, যা সবার জন্য সমস্যার সৃষ্টি করছে বলেও জানান তিনি। তাই এসব বন্ধ করা প্রয়োজন বলেও মত প্রধান উপদেষ্টার। জুলাই এবং আগস্ট মাসে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 1,500-র বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছেন কয়েক হাজার ছাত্র জনতা। এছাড়াও ইউনূস দাবি করেছেন, শেখ হাসিনার সরকারের শেষ 15 বছরে 3,500 মানুষ বিচার বহির্ভূতভাবে নিখোঁজ হন, তবে কখনোই ক্ষমতায় আসতে চাননি উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এত মানুষ জীবন দিয়েছে এটা ভেবেই তিনি সংস্কার করতে দায়িত্ব নিয়েছেন।
এছাড়া ডক্টর ইউনূস আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব অর্থ পাচার হয়েছে সেগুলো তারা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, আর এক্ষেত্রে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে নানা ইস্যুতে কথা বলেছেন তিনি। এর মধ্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়টিও উঠে আসে। টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস বলেন, তার বিশ্বাস ট্রাম্পের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি সহ অবস্থান তৈরি করতে পারবেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীতে বেড়েছে অপরাধের মাত্রা। গেল 2 মাসে হত্যাকাণ্ডের শিকার অন্তত 68 জন, আহত শতাধিক। একের পর এক ঘটনায় সাধারণ নাগরিকের জীবনের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। র্যাব বলছে, পারিবারিক, রাজনৈতিক ও আধিপত্য বিস্তারে ঘটছে এসব হত্যাকাণ্ড। শাহাদাত নিশাদের প্রতিবেদন। রাত তখন 2:45। সিসিটিভি ফুটেজে দেখা যায় 3 যুবক একটি বাসায় প্রবেশ করছেন। ঘণ্টাখানেক পর দেয়াল টপকে এক প্রকার দৌড়ে পালাচ্ছেন তারা। এবার দেখা যাক মূল ঘটনা কি। পশ্চিম ধানমন্ডির 8/A নম্বর সড়কের 294/A নম্বর বাসার দোতলায় থাকতেন আব্দুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ। তারাই ভবনটির মালিক। দুজনই পেশায় চিকিৎসক। বছরের বেশিরভাগ সময় তারা যুক্তরাজ্যে থাকেন। বৃহস্পতিবার ভোর রাতে আব্দুর রশিদকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দরজাটা খোলা রাখছিল রাতের বেলায় 2টা 2:30-টার দিকে। তখন মনে হয় দিক দিয়ে উঠা ওই ভিতরে ঢুকছে। ঢুকে যখন আপনার ওই চিল্লাপাল্লা শুরু হয়েছে, তখন বাঁ পাশে স্টেপ করছে আর কি, ছুরি দিয়ে আঘাত করছে। যত তাড়াতাড়ি পারি সিএনজিতে করে ইবনে সিনা হসপিটালে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পর ওখান থেকে ওনারা বলে যে ইনি আর নেই। সম্প্রতি হাজারীবাগ এলাকায় সাইকেল চুরিতে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাদাত হোসেন শান্ত নামে একজনের মৃত্যু হয়। আমার বাচ্চারা আমি পক্ষে করে এমনি করে লেগেছি, এমনি করে আনতে পারি নাই। জানা মতো ফুসফুসে খোঁচা লাগছে, তার জন্য আমার বন্ধু মারা গেছে। আমরা এটার শাস্তি চাই, ওর ফাঁসি চাই। মিরপুরে বাবার হাতে ছেলে খুন, আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধে খুন হলেন জমির মালিকের ছেলে। এই ঘটনাগুলো এখন প্রতিনিয়তই পত্রিকার শিরোনাম। এভাবে হত্যা আর খুন জানা হয়ে উঠছে নিত্যদিনের সঙ্গী। রাজধানীতে যে হারে চুরি ছিনতাই বাড়ছে তাতে আতঙ্কিত নগরবাসী। সারা দেশে গেল 2 মাসে প্রতিদিন গড়ে 2টি করে হত্যার ঘটনা ঘটছে। আমি জিগাতলা কাঁচা বাজারের ওখানে থাকি। আমাদের ওইদিকেও ছিনতাইকারী হুট করে রাতের মধ্যে দেখা যায়। নিরাপত্তা তো নাই পাইতেছি, নিরাপত্তা অবস্থা খুব খারাপ। শুধু এখানে ছিনতাইকারী সব জায়গায় হইতেছে। ডিএমপির তথ্য মতে 5 আগস্টের পর এখন পর্যন্ত হত্যা মামলা হয়েছে 325টি। হত্যায় জড়িত থাকার অপরাধে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন 254 জন। র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক দেশ টিভিকে জানান, পারিবারিক, রাজনৈতিক এবং আধিপত্য বিস্তারকে ঘিরে ঘটছে হত্যাকাণ্ড। সামাজিকভাবে কিছু কারণ রয়েছে, পারিবারিক কারণ রয়েছে, রাজনৈতিক কারণও রয়েছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুটা যে আমাদের প্রভাব বিস্তার নিয়ে, একটা আধিপত্য বিস্তার নিয়ে একটা কারণ রয়েছে। এই ধরনের অপরাধ দমনে ব্লক রেড দিয়ে কার্যক্রম চালাচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। ক্রাইম ম্যানেজমেন্ট যে আমাদের যে ডেটা, আমাদের যে বিভিন্ন ব্যাটালিয়ন রয়েছে এবং পুলিশের সাথে এবং যৌথ বাহিনীর ব্যানারে আমরা সে সকল তথ্যগুলো পর্যালোচনা করছি যে কারা এই ধরনের কার্যকলাপে জড়াচ্ছে, এবং তাদেরকে আইডেন্টিফাই করে আমরা মূলত কার্যকরী করছি। জামিনে মুক্তি পাওয়া সন্ত্রাসীরা কেউ ফের অপরাধে জড়াচ্ছে কিনা সে বিষয়েও নজরদারি বাড়িয়েছে র্যাব। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। অনেকেরই সামর্থ্য নেই গরুর মাংস কিংবা ইলিশ মাছ কেনার। এমন অবস্থায় 100 থেকে 150 টাকার মধ্যে মিলছে ছোট আকারের প্যাকেজ। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্রেতারা। বিশেষ করে ব্যাচেলর ও ছোট পরিবারের সদস্যরা এমন প্যাকেজ কিনতে আগ্রহী হচ্ছেন। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। কোনোভাবেই নাগালে আসছে না নিত্যপণ্যের বাজার। 100 টাকা দরে যেখানে সবজি বিক্রি হয় সেখানে মাছ মাংস যেন বিলাসিতা। তবে স্বল্প মূল্যে মধ্যবিত্তের আমিষের চাহিদা মেটাতে কয়েকটি সুপার শপে নেওয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। 160 টাকায় মিলছে গরুর মাংসের প্যাকেজ, 130 টাকায় ইলিশ ও মাত্র 65 টাকায় ডিম খিচুড়ি। সীমিত আয়ের লোক, তাদের পক্ষে আসলে এই অল্প পরিমাণ জিনিস কেনা যেমন বিব্রতকর অবস্থা, এবং দোকানিরাও এত সামান্য পরিমাণ জিনিস বিক্রি করে না। এখনকার যে দামের যে একটা ঊর্ধ্বগতি, সেই হিসেবে যে কম্বোর মধ্যে আমরা স্বল্প পরিমাণে হলেও যে সব কিছু পাচ্ছি, এটা আমাদের জন্য ভালো। সবাই তো আসলে সব একসাথে অনেক কিছু কেনাকাটা সম্ভব হয় না,
তো যাদের পক্ষে সম্ভব ছোট ছোট জিনিস বা ছোট প্যাক করে কেনাটা অবশ্যই একটু স্বপ্নের একটা ভালো দিক। বিক্রেতারা বলছেন ঊর্ধ্বগতির বাজারে কিছুটা স্বস্তি এনে দিতেই এই প্রচেষ্টা। অনেক ক্রেতারাই আসলে বলতে পারে না যে আমার 200 গ্রাম লাগবে বা 300 গ্রাম লাগবে, হ্যাঁ। সো দ্যাটস ওয়াই এই চিন্তা মাথায় রেখে আমাদের এই কম্বো প্যাকটা চালু করা হয়েছে আর কি। বিশেষ করে আপনি বিফ আছে, ভেজিটেবল আছে, মাছ আছে, তারপরে ডিম খিচুড়ি আছে, বিভিন্ন ধরনের কম্বো প্যাক অলরেডি আমরা প্রতি সপ্তাহে আর কি নিয়ে আসতেছি। তবে ক্রেতারা বলছেন সাময়িকভাবে সমাধান হলেও নিত্যপণ্যের দাম কমিয়ে আনার বিকল্প নেই। এজন্য দরকার কঠোর বাজার মনিটরিং। জিনিসপত্রের দাম আপনি দেখছেন আপাতত 160 টাকা দিয়ে মাংস, এগুলো কিন্তু কোনো টেকসই সমাধান না। বছরের পর বছর কিন্তু এভাবে চলতে পারে, মানুষের জীবন কিন্তু সংকটে আছে। দ্রুত সময়ের মধ্যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও সচেতন হবার আহ্বান সকলের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এদিকে লক্ষ্মীপুরের সপ্তাহ ব্যবধানে বেড়েছে ইলিশের দাম, আর জয়পুরহাটে চালের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় চট্টগ্রামে কমতির দিকে দাম। নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণ না থাকায় ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। বগুড়ায় 1 মাস আগের 54 থেকে 56 টাকা কেজির মোটা চাল ঠেকেছে 62 টাকা কেজিতে। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় 28 চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 64 থেকে 66 টাকা কেজি দরে, কাটারি 70 থেকে 75 টাকা, আর মিনিকেট চাল বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন বাজারে যে নতুন চাল আসতে শুরু করেছে সেগুলোর দামও ঊর্ধ্বমুখী। চড়া দামে হিমশিম খাচ্ছে ভোক্তারা। চালের বাজার থেকে শুরু করে চাল, ডাল, তেল, লবণ সবগুলো বাজারে একটা নিম্ন আয়ের মানুষ দিন 500 টাকা কাজ কামাই করে, আপনার যে সে সংসারে যদি 4-5 জন যদি লোক থাকে তার 3-4 কেজি চাল আপনার দিয়ে কিচ্ছু হবে না। জয়পুরহাটে চালে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 5 টাকা, সয়াবিন তেল কেজি প্রতি 190 ও সরিষার তেল বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 ও ভারতীয় পেঁয়াজ 110 টাকা কেজি। তবে কিছুটা কমেছে শীতকালীন সবজির দাম। আলু 70 থেকে 75 টাকা, ফুলকপি ও বাঁধাকপি 60 থেকে 80 টাকা, বেগুন 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারের দামে স্বস্তি না ফেরায় ক্ষুব্ধ ক্রেতারা। এই সময় এই সিজনে মূলার দাম ছিল 10 টাকা, এখন সেই মূলার দাম হচ্ছে 40 টাকা। তাহলে কি করে আমরা 1 কেজি মূলা কিনবো? 1 কেজি বেগুনের দাম হচ্ছে 70 টাকা, আলু আর 70-80 টাকা কেজি। কি নেবেন কোন দেখি? এই ইনকাম এখন আমরা বাজার করতে পারি না, হিমশিম খেয়ে যাচ্ছে, বুঝলেন? কঠিন অবস্থা, বাজারে মনে করেন ব্যাগ ভরতে পারি না। লক্ষ্মীপুরে বেড়েছে ইলিশের দাম। সপ্তাহ ব্যবধানে প্রায় 500 টাকা বেড়েছে 1 কেজি ওজনের ইলিশ। গেল সপ্তাহে 1400 থেকে 1500 টাকা বিক্রি হলেও শুক্রবার বিক্রি হচ্ছে 2000 টাকা করে। বড় আকারের রুই কাতল মাছ বিক্রি হচ্ছে 400 টাকা দরে, ছোট মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা কেজিতে। বাড়তি মুরগির দামও। গরুর মাংস কেজিতে কমেছে 100 টাকা। বাজার মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের। ইলিশের জেলা চাঁদপুরেও দাম আকাশ ছোঁয়া। কেজিতে বেড়েছে 500 থেকে 600 টাকা। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি 1900 থেকে 2000 টাকা এবং 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা দরে। কুমিল্লায় বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। বাজার ঘুরে দেখা যায় চালের কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা, পেঁয়াজ 5 থেকে 7 টাকা, রসুন 8 থেকে 10 টাকা ও আদার দাম বেড়েছে কেজিতে 7 থেকে 8 টাকা। ব্যবসায়ীরা দুষছেন সিন্ডিকেটকে। ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেটের দোহাই দিয়ে ইচ্ছামতো দাম নিচ্ছেন বিক্রেতারা। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় চট্টগ্রামে কমতির দিকে দাম। আলু বিক্রি হচ্ছে মানভেদে 70 থেকে 120 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা, পেঁপে 50, বরবটি 80 ও ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এছাড়া 5 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 185 টাকায় এবং 20 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকায়। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজর দেওয়ার দাবি ক্রেতা সাধারণের। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নবায়নযোগ্য শক্তির উৎস থেকে বিদ্যুৎ আহরণ করা গেলে ঘাটতি কমানো যাবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার সকালে নীলফামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির উত্তর অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বিদ্যুতের জ্বালানি সংকট নিরসনে গ্যাস, কয়লা আমদানি না করে পতিত জায়গায় ও বিল্ডিংয়ের ছাদে নবায়নযোগ্য শক্তি স্থাপন করতে হবে। আগামী সপ্তাহের মধ্যে 30 থেকে 40টি রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের টেন্ডারের আহ্বান করা হবে উল্লেখ করে তিনি উত্তরের 4টি সমিতিকে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ দেন। রিনিউয়েবল এনার্জি কিন্তু আমাদের একটা খুব আর কি বলে জোরের জায়গা, এবং আমরা কিন্তু এই আগামী সপ্তাহে হয়তো 30-40টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট এর জন্য টেন্ডার আহ্বান করব। খাস জমি পড়ে আছে, অন্য কোনো ব্যবহার নাই, তো সেসব জায়গায় যদি আমরা রিনিউয়েবল এনার্জি করতে পারি তাহলে কিন্তু আমাদের এই বিদ্যুতের এই যে জ্বালানির যে সৃষ্ট যে সমস্যা সেটা থেকে, কারণ হচ্ছে কি আপনার সূর্যের আলো তো কেনা লাগে না, কিন্তু আমার তো গ্যাস তো কিনতে হয়, কয়লা তো আমার কিনতে হয়। 4 দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের একটি প্রতিনিধি দল। বাংলাদেশের টেকসই অর্থনীতির স্থিতিশীলতা প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতা করার লক্ষ্যে এই সফর করবেন তারা। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি ক্যালিফে রদ্রিগেজ। ঢাকা সফরকালে মার্কিন প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের পোশাক উৎপাদনকারী এবং শ্রমিক ইউনিয়ন স্টক হোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করবে। জনমানুষের কল্যাণে আগামী দিনেও সক্রিয় থাকবে বিমান বাহিনী বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শুক্রবার তেজগাঁওয়ের শাহীন হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অবদান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনী সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হয়েছে। এটিকে আরও শক্তিশালী করতে অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। আমি আপনাদের আশ্বস্ত করছি যে একটি গণমুখী, জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। দেশমাতৃকার প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। লোকসানে বিপর্যস্ত কর্ণফুলী পেপার মিল পুরোদমে চালু করতে প্রয়োজন 35,000 কোটি টাকা। প্রকল্পটি পাশ হলে বছরে 1 লাখ টন কাগজ উৎপাদন করতে পারবে প্রতিষ্ঠানটি। সহকর্মী মিশু মল্লিকের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল স্থাপন হয় 1953 সালে। এরপর থেকে পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। তবে রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু পরিচালনার অভাবে ধীরে ধীরে উৎপাদন কমতে থাকে কারখানাটির। বন্ধ হয়ে যায় বেশিরভাগ প্ল্যান্ট। গেল 16 বছর ধরে প্রতি বছর 30 কোটি টাকা লোকসানে মিলটি। তবে আবারও আশার আলো দেখাচ্ছে একটি প্রকল্প। প্রতিষ্ঠানটিকে আবারও পুরোদমে চালু করতে ওয়াসো ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন সম্ভাব্যতার কাজ শেষ করেছে। ইন্টিগ্রেটেড পেপার মিল সহ বনায়ন, পেপার ভিত্তিক কেমিক্যাল প্ল্যান্ট, সোডা অ্যাশ, সোডিয়াম সালফেট ও বেসিক কেমিক্যাল প্ল্যান্ট সহ সিনথেটিক পলিস্টার ফাইবার প্ল্যান্ট স্থাপন করা হবে প্রকল্পের আওতায়। এতে কারখানাটিতে বছরে 1 লাখ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্ভব হবে। প্রত্যেকটা ক্ষেত্রে জন্য যেখানে সেখানে সংস্কার করা দরকার হলে ইনশাল্লাহ আমাদের মিল ঘুরে দাঁড়াবে। আমরা চাই যে কেপিএমটা যেভাবে সরকার পদক্ষেপ নিতেছে এটাকে ডেভেলপ করার জন্য আমরা চাই এটা হোক। মিলটা এখনো এমন পর্যায়ে আছে ডেইলি 100 টন প্রোডাকশন দিতে পারবে, এরকম ক্ষমতা রাখবো। এটা হলে ভালো হইব। আর আমাদের যে মেশিনগুলো আছে মেশিনগুলো ভালো, এগুলো যদি রিফাইন করে চালাই আরো ভালো হইব। আর নতুন নিলে আরো ভালো হইব। প্রকল্পটির বাস্তবায়ন হলে কর্ণফুলী পেপার মিল আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের। ইন্টিগ্রেটেড পাল্প মিল সহ আরো 6টা কেমিক্যাল প্ল্যান্ট স্থাপনের জন্য
কেপিএম এর পক্ষ থেকে বিসিআইসির পক্ষ থেকে একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এবং সেই স্টাডি রিপোর্টটা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে যাচাই বাছাইয়ের কাজ চলছে বিসিআইসি এবং শিল্প মন্ত্রণালয়ে। এই আমাদের পেশকৃত প্রজেক্টগুলো যদি পাস হয় তাহলে কেপিএম হয়তো আবার আগের মতো তার যৌবন ফিরে পাবে। কর্ণফুলী পেপার মিলে আবারও পুরনো সেই স্বর্ণালী দিন ফিরে আসুক, এমনটাই চাওয়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।